আরএসএস এর 100 বছর। একটি সংগঠনের 100 বছরের যাত্রাকে সংক্ষেপে বলা খুব কঠিন। আর আজ ভারতীয় সমাজে আরএসএস সূর্যের মতো। সমাজের সর্বত্র সেই সূর্যের আলো কোনো না কোনো ভাবে পৌঁছচ্ছে। 100 বছর পার করেও সেই সূর্য মধ্য আকাশে। কিন্তু কেন এবং কিভাবে এই সূর্যের উদয় হয়েছিল ভারতের আকাশে, আজ তা নিয়েই আলোচনা। সঙ্গের নানা বই এখন পাওয়া যায়, সেই সব বইপত্র ঘেটে ডক্টর হেডগেওয়ার থেকে শুরু করে গুরুজি, বালাসাহেব দেওরস, সঙ্গের নানা রকম বইপত্র ঘেটে আমি গত কিছুদিন নিরন্তর খুঁজতে চেষ্টা করেছি সেই উত্তর, যে কি করে এবং কেন আরএসএস এর উদয় হলো। বর্তমান ইতিহাস তো সকলের জানা। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে একটা সংগঠন কিভাবে এগিয়ে গেছে তা জানাতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। এটাকে ইতিহাস ভেবে ভুল করবেন না। এখানে শুধুমাত্র সংঘ কোন লক্ষ্য নিয়ে, কোন ধ্যেয় নিয়ে কাজ শুরু করলো, যে 100 বছর পরেও সমানভাবে প্রাসঙ্গিক। রাজনীতি থেকে ধর্ম, ভাষা, এসব অনেক কিছু নিয়ে জানি আপনাদের মনেও আরএসএস সম্পর্কে অনেক প্রশ্ন আছে। আরএসএস জাতপাত নিয়ে কি বলে, স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা কি ছিল, এইসব প্রশ্ন যদি এই প্রতিবেদন দেখতে দেখতে আপনাদের মনে আসে, তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী সময়ে আমি প্রতিটি বিষয় নিয়ে ভিডিও করে উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এখন আরএসএস এর উদয় রহস্য জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছের বিশেষ প্রতিবেদন। 1925 সালের বিজয়া দশমী তিথি। নিছক খেলাধুলার মধ্য দিয়েই শুরু হয়েছিল আরএসএস নামক সংগঠনের কাজ। তখনও অবশ্য ঠিকই হয়নি কি নাম হবে এই সংগঠনের, কিন্তু ঠিক হয়ে গিয়েছিল কি লক্ষ্য নিয়ে এগোবে এই সংগঠন, কেমন হবে তার পথ চলা। সময়ের সঙ্গে সঙ্গে বদল আসলেও কিভাবে লক্ষ্য একই থেকে যাবে। নিজের ধর্ম নিয়ে আমি গর্বিত, যে ধর্ম বিশ্বকে উদারতা এবং সবাইকে কাছে টেনে নেওয়ার শিক্ষা দিয়েছে। আমরা শুধু সবার প্রতি উদারতায় বিশ্বাস করি না, বরং সব ধর্মকে সত্য মনে করি। ভারতে ফেরার পরে স্বামী বিবেকানন্দ দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, আগামী 50 বছর শুধু ভারত মাতার পূজা করো, তোমার রাষ্ট্রই তোমার একমাত্র দেবতা। এই বার্তা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ারের জীবনের লক্ষ্য তৈরি করে দেয়। যখন ব্রিটিশ সরকার বন্দে মাতরম ধ্বনি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছিল, তখন কেশবরাও স্কুলের বন্ধুদের নিয়ে স্কুল ইন্সপেক্টরকে বন্দে মাতরম ধ্বনি দিয়েই স্বাগত জানান। স্কুল জীবনেই কেশবরাও তার সাংগঠনিক শক্তি এবং অটুট দেশভক্তির পরিচয় দিয়েছিলেন। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যখন কেশবরাও ডাক্তারি পড়ছেন, তখন অনুশীলন সমিতির সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। সমিতির বৈপ্লবিক কর্মকাণ্ডেও যুক্ত হন। সেই সময়েই বাংলায় দামোদরের জলে বড় আকারের বন্যা হয়। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে বন্যার্তদের সেবার কাজ করেন হেডগেওয়ার। ডাক্তার হেডগেওয়ার 1915 সালে লেখাপড়া শেষ করে যখন নিজের শহর নাগপুরে ফেরেন, তখন মধ্য ভারতে মাত্র 75 জন ভারতীয় চিকিৎসক ছিলেন। কিন্তু সেই সুখের পেশায় না গিয়ে আজীবন ভারত মায়ের সেবার জন্য নিজেকে উৎসর্গ করেন। পুনেতে গিয়ে লোকমান্য তিলকের সঙ্গে দেখা করেন। 1921 সালে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং সেই সময় তার জেল হয়। জেলে কাটে প্রায় 1 বছর। এরপর মুক্তি পেয়ে কেশব ভারতের সমাজ নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং অনুভব করেন, ভারতীয় জাতি ধর্ম জাতপাতের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়াতেই বারংবার বিদেশি শক্তির কাছে পরাধীন হয়েছে। এর থেকে মুক্তি পেতে হলে আমাদের রাষ্ট্রভক্তির মাধ্যমে সংগঠিত হতে হবে।
স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে ভারতে ফিরে মানুষ তৈরির কাজকেই শেষ জীবনের লক্ষ্য বানান, আর কেশবরাও দেশকে পরম বৈভবশালী বানানোর জন্য মানুষ তৈরির লক্ষ্যে আরএসএস এর শাখাতন্ত্র শুরু করেন। শাখার শেষে মাতৃভূমিকে প্রণাম এবং মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করার প্রতিজ্ঞা নেওয়ার পরে সংঘের প্রার্থনায় মাতৃভূমির জন্য কোমর বেঁধে কাজ করারও শপথ নেওয়া হয়। प्रभो शक्तिमन हिंदू राष्ट्रांग भूता, प्रभो शक्तिमन हिंदू राष्ट्रांग भूता, इमे सादरं त्वां नमामो वयम्, इमे सादरं त्वां नमामो वयम्, त्वदीयाय कार्याय बद्धा कटीयम्, त्वदीयाय कार्याय बद्धा कटीयम्, शुभामाशिषं देहि तत्पूर्तये, शुभामाशिषं देहि तत्पूर्तये। বাংলার কবি শঙ্খ ঘোষ তার একটি কবিতায় লিখেছেন, এক দশকে সংঘ ভেঙে যায়, থাকে শুধু পরিত্রাণহীন ব্যক্তির আবর্তে ঘূর্ণিঘোর। কিন্তু 10 বছর নয়, 100 বছর পার করেও আরএসএস নামক সংঘ ভেঙে যায়নি, বরং উত্তরোত্তর সংঘের সংগঠন বৃদ্ধি পেয়েছে। প্রথম থেকেই আসলে আরএসএস ঠিক করে কোনো ব্যক্তির পূজা হবে না, কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে না। সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর হেডগেওয়ার নিজেও ব্যক্তি পূজা চাননি এবং নেননি। প্রথম থেকেই ঠিক করে দেওয়া হয় গৈরিক ধ্বজ সর্বত্যাগী সন্ন্যাসীর যে প্রতীক, সেটাই হবে সংঘের গুরু। 100 বছর পার করেও তাই আরএসএস এর লক্ষ্য বা ধ্যেয় বদলায় না। অন্য সংগঠন যেমন ব্যক্তি পূজায় মেতে ওঠে, সেটা আরএসএস এর মধ্যে নেই। গত কিছুদিন যাবৎ আরএসএস এর বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বইপত্র পড়ে আমি যেটা জেনেছি সেটা হলো, ব্যক্তি মানেই তার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু গৈরিক ধ্বজ ত্যাগের প্রতীক, তাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে না। তাই সেই দিকে তাকিয়েই সংঘের পথ চলা। শুরুতে সংঘের কাজ মহারাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মহারাষ্ট্রের বাইরে প্রথম বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সংঘের শাখা শুরু করেন ভাইয়াজি দানি। 24 বছর বয়সের অধ্যাপক মাধব সদাশিব গোলওয়ালকর 1930 সাল থেকে সেই শাখায় আসা শুরু করেন। বেনারস থেকে নাগপুর ফেরার পরে কাউকে কিছু না বলেই মাধবরাও বাংলার মুর্শিদাবাদ জেলার সারগাছির আশ্রমে চলে আসেন 1936 সালে। সেখানে তিনি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য এবং স্বামী বিবেকানন্দের গুরুভাই স্বামী অখণ্ডানন্দের সংস্পর্শে আসেন এবং দীক্ষা গ্রহণ করেন। বাংলায় বছরখানেক থাকার পরে নাগপুরে ফেরেন মাধবরাও। ততদিনে তিনি মনে মনে এটা ঠিক করে ফেলেছেন যে 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন স্থাপন করে যে আধ্যাত্মিক আন্দোলনের কাজ শুরু করেছিলেন, সেই কাজই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাধ্যমে সামাজিক ক্ষেত্রে করতে হবে। সেই সময় প্রশ্ন ওঠে, সংঘের কাজ মহিলাদের জন্য নয় কেন? ডাক্তারজির সঙ্গে দেখা করে এমনই প্রশ্ন তুলেছিলেন ওয়ার্ধার এক মহিলা লক্ষ্মীবাই কেলকর। বলেছিলেন, ছেলেদের নিয়ে যা করছেন সেটা মেয়েদের জন্য নয় কেন? ডাক্তারজি বলেছিলেন, সংঘকে আপাতত ছেলেদের নিয়ে কাজেই সীমাবদ্ধ রাখা হয়েছে, তবে আপনি যদি মহিলাদের নিয়ে কাজ শুরু করতে চান তবে আপ্পাজি যোশী আপনাকে সাহায্য করবেন। এরপরেই 1936 সালের 25 অক্টোবর বিজয়া দশমীর দিন রাষ্ট্র সেবিকা সমিতি শুরু হয়। ডাক্তারজি বলতেন, এই দেশ কোনো ধর্মশালা নয় যে কেউ আসবে আর এখানে থাকতে শুরু করে দেবে। যাদের ইতিহাস, পরম্পরা, ধর্ম, সংস্কৃতি, বিচারধারা তথা স্বার্থ এক, তাদের নিয়েই রাষ্ট্র। সেই সময়েই সংঘের প্রচারক নিয়োগ শুরু হয়। রাষ্ট্র কার্যের জন্য সুখের মোহ ত্যাগ করে নতুন নতুন জায়গায় সংঘ কাজের বিস্তারের জন্য যাওয়া আদর্শবান ও শিক্ষিত স্বয়ংসেবকদের প্রচারক বলা হয়, যাদের কাজ হবে বাড়ি ঘর ছেড়ে নতুন নতুন জায়গায় সংঘের শাখা শুরু করা
এবং পুরনো জায়গায় শাখাকে মজবুত করা, নতুনদের সঙ্গে নিয়ে আসা এবং তাদের মধ্যে রাষ্ট্রভক্তির ভাবনা তৈরি করা। বলেছিলেন, রাষ্ট্রের জন্য তন মন ধন দিয়ে কাজ করতে হবে, যা সংঘের গানের মধ্যেও ধ্বনিত হয়। हम करे राष्ट्र आराधन, हम करे राष्ट्र आराधन, तन से मन से धन से, तन मन धन जीवन से, हम करे राष्ट्र आराधन, हम करे राष्ट्र आराधन। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সকল সরসংঘ চালকরাই উচ্চ শিক্ষিত। কেশব বলিরাম হেডগেওয়ার ছিলেন চিকিৎসক। এরপরে মাধব সদাশিব গোলওয়ালকর প্রাণীবিদ্যায় এমএসসি, মধুকর দত্তাত্রেয় বা বালাসাহেব দেওরাস ছিলেন বিএ এলএলবি। চতুর্থ সরসংঘ চালক রাজেন্দ্র সিংহ, যিনি রজ্জু ভাইয়া নামে বেশি পরিচিত ছিলেন, তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রধান ছিলেন। এরপরে কুপহল্লী সীতারামাইয়া সুদর্শন ছিলেন টেলিকম ইঞ্জিনিয়ার। আর বর্তমান সরসংঘ চালক মোহন রাও ভাগবত একজন পশু চিকিৎসক। 1940 সালের 9 জুন নাগপুরে 1500 স্বয়ংসেবকের একটি শিবিরে শেষবার বক্তৃতা করেন ডাক্তারজি। তিনি বলেছিলেন, শুধু সংঘের কার্যক্রম ঠিকঠাক করলে কিংবা প্রতিদিন নিয়ম করে শাখায় গেলেই সংঘের কাজ শেষ হয়ে যায় না। আমাদের সমুদ্র হিমাচল এই দেশের হিন্দু সমাজকে সংগঠিত করতে হবে। দেশভাগের চরম বিরোধী ছিল সংঘ, কিন্তু স্বাধীনতা মিলেছিল খণ্ডিত মাতৃভূমির মাধ্যমে। 1947 সালের 16 সেপ্টেম্বর দিল্লিতে ভয়াবহ দাঙ্গা লাগে, কারফিউ চলছিল, সেই সঙ্গে প্রবল বৃষ্টি। পরের দিন সকালে গান্ধীজি আরএসএস এর প্রবীণ স্বয়ংসেবকদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। স্বয়ংসেবকদের একটি সমাবেশে গান্ধীজি বলেছিলেন, আমি অনেক বছর আগে ওয়ার্ধায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিবিরে গিয়েছিলাম। আমি সেখানে কঠোর অনুশাসন, সহজ জীবন এবং জাতপাতের কোনো রকম ভেদভাব না থাকা দেখে অত্যন্ত প্রভাবিত হয়েছিলাম। সংঘ একটি সুসংগঠিত শৃঙ্খলা পরায়ণ সংস্থা। 30 জানুয়ারি 1948 মহাত্মা গান্ধীর হত্যা। সংঘের বিরুদ্ধে এই হত্যার দায় চাপানোর চক্রান্ত করা হয়েছিল। আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর বিরুদ্ধে শৃঙ্খলা বজায় রেখে গোটা দেশে শুরু হয় সত্যাগ্রহ। 70,000 স্বয়ংসেবক সেই সত্যাগ্রহে অংশ নেন। 12 জুলাই 1949 নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সেদিন সন্ধ্যায় আকাশবাণী সংঘের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করে। 1950 সালের 21 আগস্ট দিল্লিতে গুরুজির জনসভায় 3 লাখ মানুষের জমায়েত হয়। সেই সময় বিবিসি খবর সম্প্রচারের সময় বলে, শ্রী গুরুজি ভারতের আকাশে এক উজ্জ্বল তারকা। সংঘের 2000-এর বেশি স্বয়ংসেবক 1963 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেন। চীনের সঙ্গে যুদ্ধের পরের বছরেই এই সম্মান পায় আরএসএস। জাতপাত নিয়ে বরাবরই আলাদা ধারণা ছিল সংঘের। জাতপাতের বিরোধিতা করা সংঘের উদ্যোগেই উডুপিতে বিশ্ব হিন্দু পরিষদের সম্মেলনে প্রথম ভারতীয় সেনাপ্রধান জেনারেল কারিয়াপ্পার উপস্থিতিতে ধর্মাচার্যরা এক স্বরে ঘোষণা করেন, আমাদের শাস্ত্রে জাতপাত বা উঁচু নিচের কোনো উল্লেখ নেই। 1975 প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন। শুরুতেই আরএসএস এর তৃতীয় সরসংঘ চালক বালাসাহেব দেওরাসকে গ্রেপ্তার করা হয়। 4 জুলাই সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। জরুরি অবস্থা উঠে যাওয়ার পরে নতুন রূপ নেয় আরএসএস। সমাজের সব ক্ষেত্রে স্বয়ংসেবকেরা আলাদা আলাদা সংগঠন গড়েন সংঘের আদর্শ বজায় রেখে। দেশের কোথাও কোনো বিপদ হলে, সেটা প্রাকৃতিক বিপর্যয় হোক বা দুর্ঘটনা, আরএসএস এর স্বয়ংসেবকেরা সবার আগে পৌঁছে যান। জাতি, ধর্ম বা সম্প্রদায় সহ কোন রকম ভেদাভেদ না রেখে সেবা কাজই তাদের মূল ধর্ম হয়। কিন্তু 100 বছর পার করার পরেও আরএসএস কি চায়, কেমন ভারত দেখতে চায়, সেটা শোনা যাক বর্তমান সরসংঘ চালক
মোহন ভাগবতের মুখেই। स्वामी विवेकानंद के विचारों से अनुप्राणित होकर उसको साकार करने का तरीका है राष्ट्रीय स्वयंसेवक संघ। स्वामी जी ने यही कहा है। तो सारा समाज एक ऐसा वातावरण बनाएगा जिस वातावरण में सब दुरितों का कलमश बह जाएगा और विश्व गुरु पद पर आसीन होने की योग्यता रखने वाला परम वैभव संपन्न, समता युक्त, शोषण मुक्त, बल संपन्न भारत निर्माण होगा। अवश्यम भावी है, कोई रोक नहीं सकता इस ताकत। 100 বছর তো পার হয়ে গেল, সংঘ যা যা চেয়েছে তার অনেকটাই পেয়েছে। সংঘ কি অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়েছে, নাকি এর পরেও অনেক কাজ বাকি? সেই লক্ষ্য স্পষ্ট করে জানিয়েছেন মোহন ভাগবত। उस कर्तव्य का निर्देश हमको स्वामी विवेकानंद जी ने दिया है। उन्होंने कहा था, उत्तिष्ठत जागृत प्राप्य वरान निबोधत। उठो, जागो, और जब तक लक्ष्य प्राप्ति होती नहीं तब तक रुको मत। यानी लक्ष्य प्राप्ति की का संकल्प मन में लेकर चलते रहो। প্রথম থেকেই সংঘের মন্ত্র এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলাই ধর্ম, এগিয়ে চলাই জীবনের লক্ষণ। চরই বেতি, চরই বেতি। चरे बेती यही तो मंत्र है अपना। चरे बेती यही तो मंत्र है अपना। नहीं रुकना, नहीं थकना, नहीं रुकना, नहीं थकना, सतत चलना, सतत चलना, सतत चलना, सतत चलना, यही तो मंत्र है अपना। शुभंकर मंत्र है अपना। चरे बेती यही तो मंत्र है अपना। यही तो मंत्र है अपना। আরএসএস সম্পর্কে যে কোনো রকম প্রশ্ন যদি মনে আসে অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আমার পরবর্তী প্রতিবেদনে। আর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করবেন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।